তো 50 সদস্যের মন্ত্রিসভা কেমন হলো? প্রথমে বলা হয়েছিল যে অনেক ছোট হবে কলেবর, কিন্তু আমরা দেখলাম প্রায় পূর্ণ কলেবরের মন্ত্রিসভাই হয়েছে। তারপরে আরো জায়গা বাকি আছে, কেননা অনেক মন্ত্রীকে একাধিক জায়গাতে প্রতিমন্ত্রী আমরা দেখছি বা মন্ত্রীও দেখছি। আমার মনে হয় খারাপ হয়নি মন্ত্রিসভা, ভালোই হয়েছে। কারণ তারেক রহমান এখানে তার দলের আস্থাভাজন লোকদেরকে মন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী খুবই অভিজ্ঞ একজন মানুষ রাজনৈতিকভাবে, এবং তার আমলাতান্ত্রিক অভিজ্ঞতা আছে, প্রশাসনিক অভিজ্ঞতা আছে, এমনকি পুলিশি নির্যাতন, গুম, এটার অভিজ্ঞতা আছে। ফলে উনি আসলে পারফেক্ট মানুষ আমার কাছে মনে হচ্ছে। উনি আরও কয়েক জায়গায় পারফেক্ট হইতে পারতেন, যেমন এলজিআরডি তার জন্য খুব ভালো মিনিস্ট্রি হইতে পারতো, সড়ক সেতু এটাও তার জন্য খুব ভালো হইতে পারতো। ফলে উনি একজন এভরিওয়্যার ফিট আর কি। তো এটা খুব ভালো, ভালো স্পিকার হতে পারতেন। হ্যাঁ পারতেন। উনি ওনার জন্য একটা ভালো অ্যাপয়েন্টমেন্ট। তারপরে আমার কাছে মনে হচ্ছে মির্জা ফখরুল সাহেবও ভালোই আছেন, ভালো একটা অ্যাপয়েন্টমেন্ট। তরুণদেরকে যেমন তিনি নিয়েছেন, নূরকে দিয়েছেন একটা জায়গাতে কাজ শিখবে, এবং এমন একটা জায়গায় দিয়েছেন সে এর আগে প্রবাসে প্রচুর যাতায়াত করতে, এখন সে মন্ত্রী হিসেবে যাতায়াত করবে। একটা কানেকশন আছে শ্রমিকদের সাথে, তার প্রবাসী ব্যক্তিদের সাথে। ভালো মনে হচ্ছে। জুনায়েদ সাকিকেও বেশ গুরুত্বপূর্ণ জায়গায় রাখা হয়েছে। মিলন সাহেবের অ্যাপয়েন্টমেন্টটা আমরা অলমোস্ট জানতাম যে উনি এটাই হবেন, কারণ উনি শিক্ষামন্ত্রী হিসেবে খুবই সফল একজন শিক্ষামন্ত্রী, খুব প্রশংসিত, এবং তাকে ওখানে দেওয়া হয়েছে। এটা আমার কাছে মনে হচ্ছে যে বেশ ভালো আছে, ভালোই হয়েছে। আমির খসরু মাহমুদ সাহেব বয়স এবং তার অনুপাতে একটি ভারী মন্ত্রণালয় পেয়েছেন, তার সঙ্গে সহযোগীও দেওয়া হয়েছে, সেটাও ভালো। আমার কাছে মনে হয় খুব একটা বড় ধরনের আপত্তি করার মতো কিছু হয় নাই। ক্রীড়াক্ষেত্রে বাইরে থেকে প্রার্থী ওনাকে নেওয়া হয়েছে, কারণ উনি এবার জেতেন নাই, কিন্তু উনি এটা রিজার্ভ করেন। ভালো, আমার কাছে মন্ত্রিসভা নিয়ে খুব একটা অভিযোগ নাই। একটাই বিষয় সবাই প্রশ্ন করেছেন, যেটা আমার ধারণা জাহিদও বলবে, সেটা হচ্ছে খলিল সাহেবের অ্যাপয়েন্টমেন্ট। এখানে দুইটা সমালোচনার সুযোগ আছে। একটা হচ্ছে যে একসময় বিএনপি তার ব্যাপারে আপত্তি দিয়েছিল, আর আরেকটি হচ্ছে যে সরাসরি নিয়োগটা হওয়ার কারণে কেউ ভাববে হয়তো যে কোনো আন্ডারস্ট্যান্ডিং আগে থেকে ছিল, একটা কোনো সক্ষতা বা একটা কোনো পরিকল্পনা ছিল, যেটা আমার কাছে মনে হয় যে তার প্রতিপক্ষ একটা সমালোচনার সুযোগ পাবে। কিন্তু আমার ধারণা খলিল সাহেব সেটা কাজ দিয়ে যদি ভুলিয়ে দিতে পারেন বা মিটিয়ে দিতে পারেন, তাহলে আর এটা নিয়ে কোনো প্রশ্ন হবে না। এই তো। ওয়েল, অনেক ধন্যবাদ আপনাকে। জাহেদ, কীভাবে দেখেন? তো সবাই সবই বলে ফেলেছেন, আমরা তেমন কিছু নেই। অবজারভেশন, একটা অবজারভেশন তারপর একটু বলি, আর একটু এলাবোরেট করতে চাই। শরিকদের থেকে কোনো মন্ত্রী দেওয়া হয়নি। মানে আমি ভাবছিলাম অন্তত একজন বা দুজন মন্ত্রী হতে পারেন, কিন্তু সবাই প্রতিমন্ত্রী হয়েছেন, এবং এর মধ্যে একটা নাম মিসিং আছে, যেটা অনেকে প্রেডিক্ট করেছিলেন থাকবেন শরিকদের মধ্যে থেকে, আন্দালিব রহমান পার্থ, উনি নেই। সো এটাও কারো কারো চোখে পড়ার কথা। ক্যাবিনেটের কথা যেটা বলছেন যে মন্ত্রী আরও বাড়বে, একাধিক আছে, এটা ভেঙে আরও বাড়ানো হবে না, সম্ভবত ব্যাপারটা এরকম না। আমি কিছুটা খোঁজ খবর করতে গিয়ে জেনেছিলাম এই সরকার, তারেক রহমানের সরকার, মন্ত্রণালয় আসলে কমিয়ে ফেলবেন। রাদার এই যে প্রতিমন্ত্রীরা থাকবে, কিন্তু হয় কি অনেক ওভারল্যাপিং থাকে, ফলে যেটা হয় এক মন্ত্রণালয় থেকে আরেক মন্ত্রণালয়ে চিঠি চালাচালি করতে হয়। সেই কারণে মন্ত্রণালয় সম্ভবত এরকমই থাকবে, এই সংখ্যা মন্ত্রী এর চেয়ে বেশি বাড়বে না, প্রতিমন্ত্রী থাকবে বা প্রয়োজনে আরও নেওয়া হতে পারে। আরেকটা খুবই সারপ্রাইজিং ব্যাপার হয়েছে যে একটা খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পেয়েছেন রবিউল ইসলাম রবি। ওনার সাথে আমরা অনেকদিন থেকে পরিচিত, আমরা টকশো করি, সো ভালো লাগছে। কিন্তু বেশ বড় একটা মন্ত্রণালয়, এবার তো মানে সড়ক, সেতু, রেল, নৌ পরিবহন, মানে সব পরিবহনকে একই আমব্রেলার নিচে নেওয়া আছে, এটাও একটু লক্ষণীয় ব্যাপার। আর যেটা বলা হচ্ছে জনাব খলিলকে নিয়ে, মানে বিএনপি একসময় অভিযোগ দিয়েছে, সেটার চাইতে বড় ব্যাপার হলো, মানে আমরা একটা সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে খুবই সমালোচনা করতাম যে তিনি মন্ত্রণালয়ে আছেন, সরকারের উপদেষ্টা, কিন্তু উনি আবার যে এনসিপির সাথে খুব হিউজলি কানেক্টেড, এটাও আমরা জানতাম। সো এই সমালোচনাগুলো হয়েছিল। তারপর তিনি রিজাইন করে তারপর জয়েন করেছেন, কিন্তু জনাব খলিল জাস্ট ব্যাক টু ব্যাক, উনি কিন্তু আজ এই শপথ নেওয়ার আগ পর্যন্ত তিনি আসলে ওই সরকারের অংশ ছিলেন। সো এটা প্রশ্ন কিছুটা হলেও তৈরি করবে। তবে আমি যেটা ধারণা করি, যে আমরা যে সমালোচনাগুলো করছি এগুলো যে আসতে পারে, এগুলো বিএনপি না বোঝার কোনো কারণ নেই। তার মানে এটা এমন একটা ঔষধ যার বেশ খানিকটা সাইড এফেক্ট থাকলেও ওষুধটা বিএনপি খেয়েছে, তার মানে তার হয়তো যোগ্যতা বা তার দক্ষতা যা যা আছে সেগুলোকে ইভ্যালুয়েট করে কোনো প্রয়োজন আছে নিশ্চয়ই। নাহলে এই যে সমালোচনাগুলো আমরা করছিলাম এগুলো খুবই ইমপ্লাইড, যে কেউ এভাবে চিন্তা করতে পারেন, কিন্তু এরপরও সিদ্ধান্তটা নিতে হয়েছে, আমরা এইভাবে বলতে পারি।
তো সেই বিবেচনায় হয়তো করা হয়েছে। তিনি বিশেষ করে ট্রেড নেগোসিয়েশনে অ্যাপারেন্টলি, আমি আসলে ট্রেড নেগোসিয়েশনের ডিটেল পড়িনি, কিন্তু অ্যাপারেন্টলি তাকে সফল বলা হচ্ছে বাংলাদেশ ট্যারিফের ক্ষেত্রে যে ছাড় পেয়েছে। যদিও ফাইনালি যে চুক্তি করে আসছে এর মধ্যে বেশ কিছু জিনিসের সাথে আমেরিকাকে আমরা ছাড় দিচ্ছি যেগুলো আমাদের দেশের ডোমেস্টিক অনেক প্রোডাক্টের জন্য খুবই ক্ষতিকর হয়ে উঠতে পারে। তো তারপরে সেটা নিয়ে আলাপ আছে, এবং তিনি যেহেতু ক্যারিয়ার ডিপ্লোম্যাট, তিনি ইউএনএ কাজ করেছেন, সো ওনার এক্সপিরিয়েন্সের জায়গাটা খুবই হাই, হয়তো এইসব বিবেচনা করেই তাকে নেওয়া হয়েছে। তারেক রহমান যে এই মন্ত্রিসভার মধ্য দিয়ে আপনার উনি কি মেসেজটা দিতে যাচ্ছেন? ওনার মেসেজটি ইজ ভেরি ক্লিয়ার, ও যে উনি একটা মিক্সড মন্ত্রিসভা করেছেন এবং শরিকদেরকে রেখেছেন, মানে প্রবীণরা যেমন আছে, তরুণরা আছে। কিছু কিছু ক্ষেত্রে আমি ঠিক নাম উল্লেখ করছি না, কিছু কিছু খুবই সিগনিফিক্যান্ট নেতা আছেন, বড় নেতা আছেন যাদেরকে ক্যাবিনেটে রাখেননি তিনি। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা বলে আমি মনে করি, যে তিনি হয়তো তুলনামূলকভাবে কম বিতর্কিত বা বিতর্ক নেই এই মানুষদেরকে প্রেফার করার চেষ্টা করেছেন, যে একজন মানুষ অনেক দিন ধরে আছেন, এরকম কারণেই তাকে মন্ত্রিত্বে নেওয়া হবে। কারণ আপনি স্ট্যান্ডিং কমিটির মন্ত্রী সম্ভবত 5 জন হয়েছে, সংখ্যাটা খুব বেশি না। স্ট্যান্ডিং কমিটির একটা বিরাট অংশ মন্ত্রিত্ব পাননি, তো সবচেয়ে বড় কমিটি থেকেই তো এত মন্ত্রী আসেনি না, সো অনেকেরই ফিজিক্যাল ফিটনেসের সমস্যা আছে, কিন্তু এর বাইরেও উনি অনেক কিছু বিবেচনা করেছেন। এতে বোঝা যায় তিনি সাহসীভাবে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। অনেক ধন্যবাদ আপনাকে। সেটা হচ্ছে যে এখন এই 50 সদস্যের মন্ত্রিসভা বা যাদের বিরুদ্ধে অভিযোগ বা যেটা বলা হচ্ছে সমালোচনা তো জায়গা তো আছেই, কিন্তু প্রশ্নটা হচ্ছে এতে তারেক রহমানের যে দর্শন যেটা তিনি মানুষের সামনে হাজির করেছেন, তার প্ল্যান, এই প্ল্যানটা তিনি কি এই মন্ত্রিসভা দিয়ে কি করতে পারবেন, বাস্তবায়ন করতে পারবেন? প্ল্যানটা তো আমরা পুরোপুরি জানি না, কিছু আচ্ছা, তো কিছু আছে। আমরা ম্যানিফেস্টো থেকে ধারণা পেতে পারি, নিশ্চয়ই তার প্ল্যান অনুযায়ী ম্যানিফেস্টোটা সাজানো হয়েছে, বাকিটা আমরা জানতে পারবো। আরো কিছু মন্ত্রীও কিন্তু ভালোই এসেছেন, জহিরুদ্দিন স্বপন ভালো মন্ত্রী, তো হয়তো তিনি পারবেন। তবে আমার কাছে মনে হয় যে এটি পারার জন্য যেটি তাকে করতে হবে সেটি হচ্ছে তার প্ল্যান সম্পর্কে মন্ত্রীদের কাছে তার কি চাহিদা, কি ডেলিভারেবল, এইটা তাকে খুব ভালোভাবে মন্ত্রীদেরকে দিতে হবে। এই চাহিদাপত্রটা মন্ত্রীদের কাছে থাকলে, একটা টু ডু লিস্ট থাকলে, উনি তাহলে মন্ত্রীদেরকে মনিটর করতে পারবেন যে আমি এই আপনাদের কাছ থেকে প্রথমে চাই ডেলিভারি। এবং আমি মনে করি যে ওনার একটা দ্রুত একটা মেয়াদি পরিকল্পনা দেওয়া উচিত, 1 থেকে 1.5 বছরের, যেখানে তিনি তার যে মূল চেঞ্জগুলি আনতে চান সেটা এনে ফেলবেন। কেননা সরকার যত দূরের দিকে যায় ততই এগুলি করা কঠিন হয়ে যায়, নানান ধরনের পক্ষ সক্রিয় হয়ে ওঠে, নানান বাধা চলে আসে, এই যে তুমুল বিজয়ের যে আনন্দ এবং যে উল্লাস সেটা স্তিমিত হয়ে যায়, হঠাৎ বাজার মূল্য হয়ে যায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, কিংবা বেকারত্ব কিংবা অন্য যে কোনো জিনিস ইস্যু আসতেই থাকে রাজনীতিতে। যে কারণে এই সামনের দিনগুলিতে যত দ্রুত সম্ভব তার প্ল্যানের মৌলিক জায়গাগুলি বাস্তবায়নের জন্য তার কাজ শুরু করে দেওয়া উচিত, এবং এইখানে মন্ত্রিসভাকে ব্যবহার করা উচিত। আরেকটি বিষয় চিন্তা করা উচিত যে দল এবং দলের বাইরে বাংলাদেশের সমস্ত মেধাবী মানুষকে এক জায়গায় করার একটা চেষ্টা তার থাকা উচিত, এই কারণে যে তাতে করে বাংলাদেশের কাছ থেকে তিনি যে বড় সমর্থন পেয়েছেন সেই সমর্থনের প্রতি উত্তরে তিনি দ্রুত এবং সঠিক কাজ করাতে পারবেন।